আমার আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনের শুরুটা করব আমি একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে। যে ক্লিপটা আমি মনে করব আপনারা এর আগেও দেখেছেন, আরেকবার দেখুন এবং প্রত্যেকটা কথা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করুন, কারণ এরপরে আমি ছোট্ট আমার আলোচনায় আসব। আসুন কথা না বাড়িয়ে আগে ভিডিও ক্লিপটা আমরা একটু দেখে নিই। All of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. আচ্ছা, এই ভিডিও ক্লিপটা দেখে কি মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অফিসারদের কাছ থেকে অনুমতি নিয়ে ওই ল্যাপটপ, ফাইল, আইফোন ইত্যাদি বাইরে নিয়ে এসে সাংবাদিকদের সামনে মাইক ধরে বলছেন? তিনি কি একবারও তার কথার মধ্যে বলেছেন যে আমি অনুমতি নিয়ে এগুলো নিয়ে এলাম? তার বডি ল্যাঙ্গুয়েজ ছেড়ে দিন, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মায়ের পেটে থাকা একটা বাচ্চাও বলতে পারবে যে হ্যাঁ তিনি চুরি করেছেন। এখন আমার কথাটা হচ্ছে খুব সুনির্দিষ্টভাবে যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একটা হলফনামা দিয়েছেন এই প্রেক্ষিতে যে আজকে যে শুনানিটা ছিল ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ইডি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের 8ই জানুয়ারি রেড চলাকালীন এই জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে এসছেন ভয় দেখিয়ে, তার সমস্ত আমলাদের সঙ্গে করে নিয়ে, অর্থাৎ মুখ্য সচিব ছিলেন, পুলিশের ডিজি ছিল, কলকাতা পুলিশের কমিশনার সহ আর অনেক পুলিশ কর্তারা গিয়ে সেগুলো ভয় দেখিয়ে চমকে তাদের কাছ থেকে নিয়ে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি চুরি করেননি, এগুলো তিনি অনুমতি নিয়ে, ইডি অফিসারদের অনুমতি নিয়ে নিয়ে এসছেন। ভাবুন, স্বাধীন ভারতবর্ষে কোনো রাজ্যে, এমনকি দেশের কোনো প্রধানকে আমরা এইভাবে কোর্টে হলফনামা দিয়ে বলতে শুনেছি বলে আমার মনে হয় না, বা আমি ছোটোবেলা কোনো বইতেও পড়িনি, দাদু জেঠুর কাছে গল্পতেও শুনিনি যে এইভাবে কোনো সাংবিধানিক প্রধানকে কোর্টে হলফনামা দিয়ে বলতে হয় যে আমি চুরি করিনি। যাক গে সেসব কথা। এখন ব্যাপারটা হলো যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তার জন্য মামলাটা পিছিয়ে গিয়ে আগামী 10ই ফেব্রুয়ারি নির্ধারিত হলো। আমার প্রশ্নটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি যে মামলাটা শুনানিটা হবে তার দিকে কিন্তু আমরা সবাই আরও 7 দিন অপেক্ষা করব। কিন্তু কোনো বিচারপতির অনুপস্থিতির কারণে হোক, কিংবা আবার নতুন করে কোনো হলফনামা জমা হোক, অথবা অন্য কোনো কারণে আবার যদি এই ডেটটা পিছিয়ে অন্য একটা ডেট পড়ে, অথবা এই শুনানিতে যদি শুধুমাত্র কয়েকজন পুলিশ আধিকারিক কোনো আমলাকে সতর্ক করে দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং প্রকৃত দোষী যিনি, অর্থাৎ ফাইল বা কাগজপত্র রেড চলাকালীন যিনি চুরি করে এনেছেন তার যদি শাস্তি না হয়, সুপ্রিম কোর্ট যদি তার শাস্তি দিতে না পারে, তাহলে এটা আই এম সরি টু সে, আমি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা নিয়ে বলছি যে মানুষ কিন্তু বলছে যে এরপরে বিচার ব্যবস্থার প্রতি আর কোনো আস্থা থাকবে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাধ করছে সেই অপরাধে তো ওনাকে জেলে থাকা উচিত ছিল না। আমি আপনি যদি পাশের বাড়িতে কোনো পুলিশি তদন্তের সময় হঠাৎ করে ঢুকে গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসি, আমরা কি এতদিন জেলে থাকতাম?
নাকি বাড়িতে থাকতাম, আপনারাই বলবেন। আর এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে এসে ইডি এইভাবে তাকে অনুমতি দিল কিভাবে ঢুকতে, তারপরে তাকে অনুমতি দিয়েছে কিভাবে যে ওই জিনিসপত্রগুলো নিয়ে আপনি বেরিয়ে যান, এটা কিন্তু একটা খুব রহস্যজনক ব্যাপার। ইডি তো নিয়ম হচ্ছে যে তদন্ত চলাকালীন পুরোটা ভিডিও রেকর্ডিং হবে, সেই ভিডিও রেকর্ডিং জমা হলো না কেন সুপ্রিম কোর্টে? এবং সবথেকে বড় কথা হচ্ছে ইডি সেই মামলায় যেটা বলেছেন সিবিআই তদন্ত চাই। তাহলে ইডি এইভাবে সিবিআই যে তদন্ত চাইছেন, সিবিআই আজ পর্যন্ত আরজি কর মামলা থেকে শুরু করে যতগুলো কেস ধরেছে এই রাজ্যে কোনটা সফল হয়েছে? কিছু অপরাধীকে ধরেছে, আবার সেই অপরাধীদের ছেড়েও দিতে হয়েছে, জামিনও দিতে হয়েছে, চার্জশিট সেভাবে দিতে পারেনি। তাহলে আজকে আমরা রাজ্যের মানুষ, আমরা যারা এই রাজ্যের ভালো চাই, এই রাজ্যের নাগরিক হিসাবে আমাদের বিদেশের কাছে, ভিন রাজ্যের কাছে নিচু হয়ে যাওয়া মাথাটা যে উঁচু করে দাঁড়াতে চাই, সেটা কি সম্ভব হবে? দেখুন, খুব পরিষ্কার কথা যে আজকে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলো না, সিবিআই যদি দেয় কোর্ট, জানি না দেবে কিনা, তাহলে সেই তদন্ত কবে শেষ হবে তার কি কোনো মানে আছে? তা আজকে আমি তাই আমার এই বক্তব্যটা আপনাদের কাছে রাখলাম যে আমি মনে করি এবং আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি বিচারের প্রতি আস্থা রেখেই বলছি, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি, মাননীয় বিচারপতিদের উপর আস্থা রেখেই বলছি যে আমার মনে হয় না যে আদপে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শাস্তি হবে। আজকে আমি এই কথাটা বললাম কারণ আপনারা অনেকেই আজকে উৎসাহিত ছিলেন যে আজকে এই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় জেল হয়ে যাবে। দোষটা আপনাদের না, কিছু পয়সা খাওয়া ইউটিউবার যারা বিজেপির কথায় চলে, বিজেপির পয়সায় যাদের ভাত কাপড় হয়, শুনছি তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেরিয়েছিলেন যে আজকেই মঙ্গলেই অমঙ্গল হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অ্যারেস্ট হবেন। কিছু হবে না। আমি আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি, যতদিন দাদা দিদির সেটিং চলবে, অর্থাৎ দিল্লিতে যতদিন একটি সরকার চলবে, যে সরকারটা এখন আছে, এ রাজ্যে ততদিন কিচ্ছু হবে না। আপনারা মিলিয়ে দেবেন। আপনারা এই প্রেক্ষিতে কি বলবেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখার জন্য অপেক্ষায় রইলাম। চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা আরও 10 জনকে পাঠাতে চান তাহলে পাঠিয়ে একটু বেশি লোককে দেখার সুযোগ করে দিলে আমি কৃতজ্ঞ থাকবো। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে।